গাজার উত্তর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনির। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে এক হয়ে কাজ করবে তুরস্ক, মিশর। কাল ওমানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক, পরমাণু ক্ষেপণাস্ত্র মানবাধিকার ইস্যুতে আলোচনা চায় ওয়াশিংটন। কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী তেহরান। ইউক্রেন যুদ্ধবন্ধে আবুধাবিতে মস্কো কিয়েভ ওয়াশিংটন ত্রিপক্ষীয় বৈঠক। ডোনেটস্ক থেকে সেনা সরাতে চাপ রাশিয়ার। আলোচনার মধ্যেই রুশ হামলায় নিহত 7, আহত 15। নিকোলাস মাদুরো মুক্তির দাবিতে উত্তাল কারাকাস, রাজপথে সমাবেশ। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলাপের দাবি অন্তর্বর্তী সরকারের। এবং মিয়ানমারের ক্ষমতা আঁকড়ে থাকার কৌশল জান্তার। ইউনিয়ন কনসালটেটিভ কাউন্সিল পরিষদ গঠনের পরিকল্পনা, নিয়ন্ত্রণ থাকবে সেনা প্রধানের হাতেই। ভোটের পরও বাড়ছে সহিংসতা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। বুধবার ভোর থেকে উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে চালানো একের পর এক হামলায় শিশু ও স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারিয়েছেন অন্তত 23 ফিলিস্তিনি। গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তুরস্ক ও মিশরের প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজার বাতাসে আবারও বারুদের গন্ধ। বুধবার স্থানীয় সময় ভোর থেকে দের আল বালাহ, খান ইউনিস এবং গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার বাহিনী। তাদের অভিযানে প্রাণ হারিয়েছেন নারী, শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি। তেল আবিবের দাবি, উপত্যকার দক্ষিণাঞ্চলে চালানো হামলায় হামাসের এক সদস্য নিহত হয়েছেন। উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হামলার জবাবে হামাসের অবস্থান লক্ষ্য করে হয় বলেও দাবি করা হয়েছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়া সত্ত্বেও এই রক্তক্ষয়ী হামলাকে চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অজুহাত খুঁজছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা দাবি করেছে, হামাসই আগে হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ইয়েলো লাইনের ভেতরেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই মুখপাত্রের অভিযোগ, এই নির্দিষ্ট এলাকার ভেতরেও বহু বেসামরিক মানুষ হামলার শিকার হচ্ছেন এবং অনেক মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গাজার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান জানান, গাজায় শান্তি ফেরাতে এবং মানবিক সহায়তা পৌঁছাতে আঙ্কারা ও কায়রো এক হয়ে কাজ করবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য বৈঠকের স্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। শুক্রবার ওমানে বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। প্রথমে ইস্তাম্বুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু ক্ষেপণাস্ত্র মানবাধিকার ইস্যুতে আলোচনা করতে চাইলেও ইরান কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী। এর মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও মজুদ বিদেশে পাঠানোর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব করা হয়েছে। ইরানে হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামামা। তবে এর মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আগামী শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছে দুই পক্ষ। ইস্তাম্বুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম এক্সিওস। যদিও পরে আরব নেতাদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি। জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কি হবে তা নিয়ে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল পরমাণু কার্যক্রম এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না। তবে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, অর্থবহ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল, আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে।
their ballistic missiles. এরই মধ্যে কাতার, তুরস্ক ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে, ইরান আগে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে না। আগামী 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ রাখতে হবে এবং তাদের মজুত রাখা ইউরেনিয়াম কোনো তৃতীয় দেশে সরিয়ে নিতে হবে। বিনিময়ে একটি অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান উভয় পক্ষ একে অপরের উপর হামলা না করার প্রতিশ্রুতি দেবে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখন পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সায় দেয়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে শুরু হয়েছে দুদিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক। বুধবার যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করেছেন। তবে ডোনেটস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের প্রশ্নে এখনও অনড় মস্কো। এই আলোচনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কলে তাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার ঘোষণা দিয়েছেন। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 7 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়াবহ হামলা চালায় রুশ সেনারা। স্থানীয় একটি বাজারে রাশিয়ার ছোড়া শক্তিশালী বোমার আঘাতে ঘটনাস্থলে কয়েকজন হতাহত হন। ডোনেটস্ক অঞ্চলের গভর্নর এই হামলাকে পরিকল্পিত যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া গত 24 ঘন্টায় দনবাস অঞ্চলে অভিযান চালিয়ে 2টি বসতি দখলে নেয়ার দাবিও করেছে মস্কো। যুদ্ধবন্ধে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বুধবার শুরু হয়েছে 2 দিনব্যাপী ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক। এদিন আলোচনা হয় সামরিক বন্দি বিনিময়, জ্বালানি অবকাঠামো রক্ষা এবং স্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে। প্রথম দিনের আলোচনাকে ইউক্রেন ফলপ্রসূ বললেও ক্রেমলিন সাফ জানিয়েছে, ডোনেটস্ক থেকে সেনা না সরালে যুদ্ধ থামবে না। বুধবার রাতে দেয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, শান্তি আলোচনার মধ্য দিয়ে যেন রাশিয়াকে চুক্তি ভাঙার সুযোগ না দেয়া হয়। জেলেনস্কি জোর দিয়ে বলেন, রাশিয়ার উপর আন্তর্জাতিক চাপ ও সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন। এদিকে দ্বিপাক্ষিক ইস্যুতে বুধবার ভিডিও কলে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় 2 দেশের মধ্যে সীমাহীন বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন মস্কো বেইজিং সম্পর্ককে বিশ্ব স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে শি জিনপিং 2 দেশের মধ্যকার এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার আহ্বান জানান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে আবার উত্তাল কারাকাস। স্থানীয় সভায় মঙ্গলবার রাজপথে সমাবেশ করেন মাদুরোর সমর্থকেরা। একই দিন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, ভেনেজুয়েলার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে। জানুয়ারিতে হওয়া তেল চুক্তি অনুযায়ী ওয়াশিংটন কারাকাসকে $50 কোটি দিয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। অবৈধভাবে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পেরিয়ে গেছে 1 মাস। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির ব্যাপারে আশার আলো দেখছেন না সমর্থকেরা। তবুও তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার কারাকাসের রাস্তায় নামেন তারা। সমাবেশে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি PSUVর নেতাকর্মী ও বলিভারিয়ান মিলিশিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলে মাদুরোকে সুপারহিরো চরিত্র, সুপার বিগোটের রূপে দেখানো প্রতীক, খেলনা ও পোস্টার ছিল চোখে পড়ার মতো। একই দিন মিরাফ্লোরেস প্রাসাদে বক্তব্য দেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার ফোনালাপ ইতিবাচক হয়েছে। রদ্রিগেজ বলেন, মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে কাজের এজেন্ডা গড়া সম্ভব। তার সঙ্গে ছিলেন জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ ও স্বরাষ্ট্রমন্ত্রী দিয়াজ দাদো কাবেলো। তিনি স্মরণ করিয়ে দেন, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এদিকে কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে হওয়া এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে প্রথম ধাপে তেল বিক্রির অর্থ হিসেবে $50 কোটি ফেরত দেয়। গত মাসে 2 দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। এছাড়াও মার্কিন তরলীকরণ পদার্থ ভেনেজুয়েলায় রপ্তানি বিষয়েও একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যেটি কার্যকর হলে ভেনেজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হবে। এতে অপরিশোধিত তেলকে রপ্তানিযোগ্য করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পদার্থ ওয়াশিংটনের কাছ থেকে কিনতে পারবে কারাকাস। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শক্তিশালী ঝড় লিওনার্দোর তাণ্ডবে বিপর্যস্ত পর্তুগালের দক্ষিণ পূর্বাঞ্চল। বন্যায় একজনের মৃত্যু। স্পেনের আন্দালুসিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে 3000 বাসিন্দাকে।
নির্বাচনের নামে ক্ষমতা হস্তান্তরের নাটক শেষ না হতেই মিয়ানমারের ক্ষমতার নতুন কাঠামো আঁটছে জান্তা সরকার। ইউনিয়ন কনসালটেটিভ কাউন্সিল নামে সর্বোচ্চ কর্তৃত্ব সম্পূর্ণ পরিষদ গঠনের পরিকল্পনা করছে তারা। 5 সদস্যের এই পরিষদের মাধ্যমে সেনা ও বেসামরিক দুই প্রশাসনের উপরে সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করছেন মিন অং হ্লাইং। একই সঙ্গে বিভিন্ন স্থানে বাড়ছে বিমান ও ড্রোন হামলা, নৌ গোলাবর্ষণ ও সংখ্যালঘু নিপীড়নের অভিযোগও। এর মধ্যে গেল বছর 2000-এর বেশি বিমান হামলা চালানো হয় বলে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। 3 ধাপে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে পার্লামেন্টের 2 কক্ষ মিলিয়ে 81% আসন জয়ের দাবি করেছে জান্তা সমর্থিত দল ইউএসডিপি। তবে জাতিসংঘ, পশ্চিমা দেশ আর মানবাধিকার সংগঠনগুলো একে একতরফা ও সাজানো নির্বাচন বলে আখ্যা দিয়েছে। অন্তত 75 লাখ মানুষ ভোটের বাইরে ছিলেন। বড় রাজনৈতিক দলগুলো বাতিল করা হয় আর নির্বাচন সমালোচনায় ইলেকশন প্রোটেকশন আইনে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়। আসিয়ানও এই নির্বাচন অনুমোদন না দেওয়ার কথা জানিয়েছে। তবে ক্ষমতা ধরে রাখতে নতুন কাঠামো আঁটছে জান্তা। মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সর্বোচ্চ কর্তৃত্ব সম্পন্ন পরিষদ গঠনের পরিকল্পনা করছে তারা। 5 সদস্য নিয়ে গঠন করা এই পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন জান্তা প্রধান মিন অং হ্লাইং নিজেই। পার্লামেন্ট থেকে শুরু করে মন্ত্রিসভা এমনকি আদালতের ওপরেও থাকবে এই পরিষদের কর্তৃত্ব। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হলেও সেনাবাহিনীর কর্তৃত্ব হাতছাড়া না করেই নতুন সেনাপ্রধান ও ভবিষ্যৎ সরকার দুই পক্ষের উপরই তিনি তদারকি করতে পারবেন। এই কাঠামোর কোনো জবাবদিহি ব্যবস্থাও নেই বলে সতর্ক করেছেন নীতি নির্ধারক গবেষকরা। রাজনৈতিক পুনর্গঠনের আড়ালে সংঘাত আরও তীব্র হয়েছে। দক্ষিণের তানিনথারি অঞ্চলে শহরের বাইরে নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়ে জান্তা বিমান ও ড্রোন হামলা, যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ বাড়িয়েছে বলে জানাচ্ছে স্থানীয় প্রতিরোধ গোষ্ঠী ও গবেষকরা। মানবাধিকারের চিত্র আরও ভয়াবহ। বার্মা হিউম্যান রাইটস নেটওয়ার্ক বলছে 5 বছরে হাজারো বেসামরিক নিহত, 30,000-এর বেশি রাজনৈতিক বন্দী ও অন্তত 36 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মুসলমান সম্প্রদায়ের উপর মসজিদে অভিযান, ধর্মীয় স্থাপনা ধ্বংস, কবরস্থান দখল ও ঘৃণামূলক উস্কানির অভিযোগও রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভুক্তভোগীদের পরিচয় প্রকাশের জেরে অ্যাবস্টেইন ফাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার নথি। এদিকে ম্যান্ডেলসনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে লন্ডন পুলিশ। তদন্তে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে স্টারমার প্রশাসন। অন্যদিকে অ্যাবস্টেইন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত 30 লাখেরও বেশি নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। এসব নথিতে রয়েছে শত শত ইমেল, কয়েক হাজার ছবি ও ব্যক্তিগত তথ্য, যার মাধ্যমে ভুক্তভোগীর নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব। এতে নথিতে থাকা অন্তত 100 জন ভুক্তভোগী বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। এসব তথ্য জনসম্মুখে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ভুক্তভোগীদের 2 জন আইনজীবী নিউ ইয়র্কের একটি ফেডারেল বিচারকের কাছে ব্যক্তিগত নথি সরানোর জন্য আবেদন করেন। এরই মধ্যে বিচার বিভাগের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার নথি। যাচাই বাছাই শেষে আরও কিছু নথি সরানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ভুক্তভোগীর বরাতে বিবিসি জানায় আইন বিভাগ 3টি শর্তই লঙ্ঘন করেছে, যার মধ্যে রয়েছে অনেক নথি এখনও প্রকাশ না করা, প্রকাশের নির্ধারিত সময় পার হয়ে যাওয়া এবং বেঁচে যাওয়া ভুক্তভোগীদের নাম জনসম্মুখে প্রকাশ করা। কিছু ক্ষেত্রে নামের উপর একটি রেখা দেওয়া হলেও এটি পড়া যায়। এমন অনেক ভুক্তভোগীর ছবিও প্রকাশ করা হয়েছে যারা কখনো জনসম্মুখে পরিচয় প্রকাশ করেননি। অ্যাবস্টেইন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সিএনএন-এর এক রিপোর্টারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তুমি সবচেয়ে বাজে রিপোর্টার। তোমাদের মতো লোকের কারণেই সিএনএন এর কোনো রেটিং নেই। আমি তোমাকে 10 বছর ধরে চিনি, তোমার মুখে কোনোদিন হাসি দেখেছি বলে মনে পড়ে না। এ সময় ক্লিন্টন দম্পতির কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এটিকে দুঃখজনক বলে আখ্যা দেন ট্রাম্প। বরকতুল্লাহ, সময় সংবাদ। জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সখ্য যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে রাজকীয় মর্যাদা হারিয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। রানী এলিজাবেথ ও রাজা চার্লসের কঠোর সিদ্ধান্তে কেড়ে নেওয়া হয়েছে তার উপাধি ও বাসভবন। আভিজাত্যের আড়ালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ব্রিটিশ রাজ পরিবারের এই প্রভাবশালী সদস্য এখন প্রাসাদে অবাঞ্ছিত ও কলঙ্কিত।
রানী দ্বিতীয় এলিজাবেথের প্রিয় সন্তান, ব্রিটিশ নৌবাহিনীর এক সময়ের যোদ্ধা এবং রাজপরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স অ্যান্ড্রু রাজপ্রাসাদে অবাঞ্ছিত। কেড়ে দেওয়া হয়েছে তার রাজকীয় উপাধি, ছাড়তে হয়েছে বাকিংহাম প্যালেস, আর সবকিছুর মূলে রয়েছে একটি নাম, জেফ্রি এপস্টাইন। যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর এই যৌন অপরাধীর সাথে ছিল প্রিন্স অ্যান্ড্রুর দীর্ঘদিনের বন্ধুত্ব। এপস্টাইনের সেই অন্ধকার জগতের ছায়া এসে পড়ে খোদ ব্রিটিশ রাজ পরিবারের ওপর। বিতর্ক তুঙ্গে ওঠে যখন ভার্জিনিয়া জুফ্রে নামে এক নারী সরাসরি অভিযোগ করেন মাত্র 17 বছর বয়সে জেফ্রি এপস্টাইন তাকে বাধ্য করেছিলেন প্রিন্স অ্যান্ড্রুর সাথে শারীরিক সম্পর্কে জড়াতে। রাজকীয় আভিজাত্যের আড়ালে ক্ষমতার অপব্যবহারের এমন অভিযোগে কেঁপে ওঠে বিশ্ব, যদিও প্রিন্স অ্যান্ড্রু শুরু থেকে এসব অস্বীকার করে আসছিলেন। 2019 সালে নিজের ইমেজ পুনরুদ্ধারে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বসেন অ্যান্ড্রু, কিন্তু হিতে বিপরীত হয়। তার অসংলগ্ন কথাবার্তা আর সহানুভূতির অভাব সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তোলে। ফলে 2022 সালে তার মা রানী দ্বিতীয় এলিজাবেথ বাধ্য হন নিজের ছেলের সমস্ত সামরিক সম্মাননা এবং হিজ রয়্যাল হাইনেস উপাধি কেড়ে নিতে। এমনকি আদালতের বাইরে কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে অভিযোগকারীর সাথে রফাদফা করতে বাধ্য হন তিনি। রাজা তৃতীয় চার্লস দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি আরও কঠোর হয়েছে। বাকিংহাম প্যালেসে তার কোনো জায়গা নেই, এমনকি তার দীর্ঘদিনের বাসভবন রয়্যাল লজ ছেড়ে সাধারণ এক ফার্ম হাউসে যাওয়ার জন্য প্রহর গুনছেন তিনি। এ অবস্থায় রাজকীয় আভিজাত্য নয়, কলঙ্ক এখন প্রিন্স অ্যান্ড্রুর পরিচয়। শেখ সাদি মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কুয়েতে এক্সচেঞ্জ হাউসগুলোতে আর্থিক লেনদেনে কড়াকড়ি আরোপ, একদিনে সর্বোচ্চ 1000 দিনার লেনদেনের সীমা নির্ধারণ, অর্থ পাচার রোধ ও স্বচ্ছতা নিশ্চিতেই পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত রায়ান রাউথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 মাস আগে ফ্লোরিডায় একটি গলফ কোর্সে অস্ত্রসহ দীর্ঘ সময় লুকিয়ে থাকার অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। বুধবার রায়ে মার্কিন জেলা বিচারক ক্যানন বলেন এটি ছিল পরিকল্পিত হত্যা চেষ্টা। তার ভাষায় রাউথ স্পষ্টভাবে একজন মানুষের জীবন নেয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। 59 বছর বয়সী রাউথ ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ ক্লাবের ঝোপে লুকিয়েছিলেন প্রায় 10 ঘন্টা। তার কাছে ছিল একটি আধা স্বয়ংক্রিয় রাইফেল। সিক্রেট সার্ভিসের নজর আসার পর তাকে আটক করা হয়। জ্বালানি অস্ত্র খাতে অংশীদারত্ব জোরদারে সৌদি আরব সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করে উপসাগরীয় কূটনীতি এগিয়ে নেয়ার বার্তা দেন তিনি। বুধবার রিয়াদে বৈঠকের শুরুতে মের্জ বলেন, বড় শক্তিগুলোর প্রভাব যখন বাড়ছে তখন এমন অংশীদারত্ব আরও জরুরি। তার ভাষায় এই জোটের লক্ষ্য স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি রক্ষা করা। তিনি বলেন, সব অংশীদারের মূল্যবোধ এক নয়, তবে চুক্তির ওপর আস্থা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটি বিশ্ব ব্যবস্থা প্রয়োজন, এ বিষয়ে তারা একমত। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে জ্বালানি অস্ত্র খাতে সহযোগিতা বাড়াতে চান মের্জ। একই সঙ্গে অস্ত্র রপ্তানিতে জার্মানি তুলনামূলক শিথিল নীতির ইঙ্গিত দেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুক্তির ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে আসায় এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক অযোগ্যতা হিসেবে দেখছেন বিরোধীরা। তাদের অভিযোগ, একতরফা চুক্তির কারণে হুমকির মুখে পড়বে দেশীয় শিল্প ও উৎপাদন ব্যবস্থা। ভারত থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ঘোষণা কেন ভারত সরকার নয় করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এ প্রশ্নেই চলতি বাজেট অধিবেশনে ভারতের লোকসভায় সরব কংগ্রেস। এর আগে সোমবার রাতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে। ট্রাম্পের দাবি, রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল কিনবে ভারত। এছাড়া মার্কিন পণ্যের শুল্ক কমানোর পাশাপাশি প্রায় $500 বিলিয়ন পণ্য যুক্তরাষ্ট্র থেকে কিনবে ভারত। এত বড় অর্থনৈতিক সিদ্ধান্তের ঘোষণা ভারত সরকার নিজে কেন করল না, সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতৃত্ব। আমরা জানি না এই চুক্তির ভেতরে কি আছে। আমাদের কাছে আছে ট্রাম্পের টুইট আর মোদির টুইট। একটি সংসদীয় গণতন্ত্রে এটা কি যথেষ্ট? সরকারের কি আসা উচিত নয় এবং ভারতের জনগণকে বোঝানো উচিত নয় যে এই চুক্তিতে কি আছে? আমাদের কোনো ধারণাই নেই।
Mr. Trump says 500 billion. Our entire চুক্তির কোনো লিখিত শর্ত এখনো প্রকাশ্যে আনেনি মোদী সরকার, অথচ ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত ভারতের কৃষিক্ষেত্র মার্কিন পণ্যের জন্য খুলে দেওয়া হতে পারে, যার ফলে ভারতীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী এবং দেশীয় শিল্প চরম চাপের মুখে পড়তে পারে। এমন কথাও বলছেন কংগ্রেস নেতৃত্ব। গত বছরের ভারত পাকিস্তান যুদ্ধবিরতির উদাহরণ টেনে এনে ভারতের বিরোধী নেতারা বলছেন, যুদ্ধবিরতির মতো এবার বাণিজ্য চুক্তির ঘোষণাও করলেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার দাবি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক। বিরোধীরা বলছেন, ট্রাম্পের বক্তব্য যদি সত্যি হয় তবে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে তেল কিনবে ভারত, যার সরাসরি প্রভাব পড়বে দেশীয় অর্থনীতিতে। এর আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভারত। সেখানে 96.6% পণ্যে শুল্ক কমানো বা তুলে নেওয়ার কথা বলা হয়। বিরোধীরা এখানে আশঙ্কা প্রকাশ করছে যে একসঙ্গে দুই দিক খুলে দিলে ভারতের কৃষি ও শিল্প ক্ষেত্রে বড় ধাক্কা লাগতে পারে। কংগ্রেস নেতাদের দাবি, এই বাণিজ্য চুক্তি পূর্ণ শর্ত অবিলম্বে জনসম্মুখে আনতে হবে। সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে মোদী সরকারকে। তা না হলে ভারতের কৃষক, শিল্প ও সাধারণ মানুষের স্বার্থ আরো গভীর সংকটে পড়বে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পাকিস্তান নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 দিনে প্রায় 200 সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রদেশ বেলুচিস্তানের সমন্বিত সিরিজ বোমা ও বন্দুক হামলায় প্রায় 58 জন নিহত হওয়ার পর এই অভিযান চালানো হয়। পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বড় অভিযানগুলো শেষ করে এখন নুস্কি জেলা ও প্রদেশটির অন্যান্য স্থানে ছোটখাটো অভিযান চালাচ্ছে। শনিবার বিচ্ছিন্নতাবাদীদের সহিংস হামলার জবাবে 3 দিন ধরে নিরাপত্তা বাহিনী অভিযান চালানোর পর মঙ্গলবার কর্তৃপক্ষ নুস্কি শহর ও এর বাজারগুলো খুলে দেয়, কিন্তু জেলাটির পর্বতময় এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ঝড় লিওনার্দোর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেনের দক্ষিণ ও পর্তুগালের দক্ষিণ পূর্বাঞ্চল। ঝড়ের প্রভাবে পর্তুগালে বন্যায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে জরুরি সামরিক ইউনিট। বন্যার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 3000 মানুষকে। ব্রাজিলিয়া পার্বত্য এলাকায় 24 ঘন্টায় 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাতের সংখ্যা দেখা দেয়। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অঞ্চলটিতে বন্ধ করে দেওয়া হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দেশজুড়ে প্রার্থীর যখন ব্যস্ত নির্বাচনী প্রচারে, সেখানে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নিজেদের এগিয়ে রাখছেন কানাডার প্রবাসী বাংলাদেশিরা। 1000 মাইল দূরে থেকেও দেশের গণতন্ত্র সুসংহত করার উদ্যোগে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগ পেয়ে যেন দীর্ঘদিনের আক্ষেপ ঘুচল তাদের। মিছিল, মিটিং আর স্লোগানে যেখানে ব্যস্ত দেশের শহর, নগর, গ্রাম, সেখানে নির্বাচনী সেই ডামাডোল না থাকলেও একই উত্তেজনা ছড়িয়েছে প্রায় 12,500 কিলোমিটার দূরে কানাডার টরন্টোতে। কমিউনিটির যে কোনো আড্ডা আয়োজনে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। তার উপর এবারই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট। এরই মধ্যে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে রায় দিয়ে এক ধাপ এগিয়ে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে আমরা যখন ছিলাম, ফ্যাসিস্ট গভর্নমেন্টের কারণে আমাদের ভোটাধিকার প্রয়োগের সেই সুষ্ঠু সম্ভাবনা ছিল না কোনো রকমই। আমরা অনেকবার চেষ্টা করেছি, বাট এটা হয় নাই। প্রথমবার যখন ভোট দিয়েছি আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের একদম আমাদের স্বপ্নপূর্ণের মতো। এবার যেন সবাই মিলে আমরা ভোট দিয়ে আমাদের যে আস্থার প্রতীক যেটাই হোক না কেন, সেকে ভোট দিয়ে যেন আমরা জয়যুক্ত করতে পারি। উত্তর আমেরিকা জুড়ে তীব্র শীতেও যেন উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুযোগ কাজে লাগিয়ে দেশের গণতন্ত্রকে আরো সুসংহত করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের প্রথম ভোটাধিকার প্রয়োগ, এটার গর্ব অবশ্যই বাংলাদেশিদের। আমরা যারা প্রবাসে বাংলাদেশিরা আছি, এটা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমরা এটা গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, আর আমরা প্রবাস থেকে যেভাবে ভোট অধিকার প্রয়োগ করতে পারছি, আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি, এবং আমাকে মনে হয়েছে যে আমিও বাংলাদেশের একজন মালিক। 18 বছর না বাংলাদেশ হওয়ার পরে এই উদ্যোগটা কেউ নেয়নি। আমরা যারা প্রবাসে আছি অনেক দিন ধরে,
আমরা ভোট দিতে পারি নাই এবং ভোট দেওয়ার যে ফ্লেভারটা আমরা ভুলে গিয়েছিলাম, সেই বাংলাদেশ থেকে আসার পর তার কখনো গত 17 বছর ভোট হয়ই নেই। আমার একটা ভোট দেশের কল্যাণে ব্যয় হবে, এইটার যে কি শান্তি, এটা আসলে বোঝানো যাবে না, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা সত্যি গর্বিত এবং আমি প্রাউড ফিল করি যে বাংলাদেশি হিসাবে ইনশাআল্লাহ এর চেয়ে আরো ভালো কিছু হবে ভবিষ্যতে। অনেকেই বলছেন 12ই ফেব্রুয়ারির সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন হবে। আমরা প্রায় 2 সপ্তাহ আগে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমাদের প্রার্থীকে এবং গণভোটে আমরা ভোট দিতে পেরেছি। তো এইটা একটা খুবই চমৎকার একটা অনুভূতি। একজন নাগরিক হিসেবে আমি আমার ভোটটা দিতে পারছি, এইটা সবচেয়ে বড় শান্তি আমার দিক থেকে। নির্বাচন কমিশনের তথ্য বলছে কানাডায় নিবন্ধিত ভোটারের সংখ্যা 14,623 জন। সময় সংবাদ, কানাডা। কুয়েতে এক্সচেঞ্জ হাউসগুলোতে নগদ লেনদেনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে হাউসগুলোতে দিনে সর্বোচ্চ 1000 দিনারের বেশি নগদ লেনদেন করা যাবে না। তবে লেনদেনের মোট অঙ্কের ওপর কোনো বিধিনিষেধ রাখা হয়নি। অর্থ পাচার রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সীমার পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এক্সচেঞ্জ কোম্পানিগুলোতে দৈনিক নগদ লেনদেনের সীমা 3000 দিনার থেকে কমিয়ে 1000 কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থার অংশ হিসাবেই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে সাধারণ গ্রাহক কিংবা রেমিটেন্স যোদ্ধা সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য হবে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে নগদ লেনদেনের ঝুঁকি কমাতে এবং অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে এই উদ্যোগ। এক্সচেঞ্জ কোম্পানিগুলো এখন থেকে একদিনে কোনো গ্রাহকের কাছ থেকে 1000 কুয়েতি দিনারের বেশি নগদ অর্থ সরাসরি গ্রহণ করতে পারবে না। তবে লেনদেনের মোট অঙ্কের উপর কোনো বিধিনিষেধ নেই। যদি কোনো গ্রাহক 1000 দিনারের বেশি পাঠাতে চান তবে তাকে নগদের পরিবর্তে ব্যাংক অ্যাকাউন্ট বা কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করতে হবে। আমরা যারা ক্যাশ লেনদেন করি আমরা ওই আইনটা যাতে ফলো করি, আমরা যাতে ব্যাংকের মাধ্যমে কাজগুলি করতে পারি। কেনিটের মাধ্যমে লেনদেন করাটা অনেক সুবিধা, নিরাপদ। ক্যাশের মধ্যে অনেক ঝামেলা থাকে, রিস্ক থাকে, তো এই জন্য আমরাও কেনিটটারই সাপোর্ট করি। আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এর ফলে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের উপর নির্ভরতা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের বাজার মূল্য $1 ট্রিলিয়ন ছাড়িয়েছে। গেল 1 বছর ধরে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বমুখী শেয়ারের দর ইতিহাসের সর্বোচ্চ 26% ঠেকেছে। এর ওপর ভর করে শীর্ষ প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া ও আলফাবেটের কাতারে জায়গা করে নিয়েছে এই মার্কিন জায়ান্ট। খুচরা বিক্রির জগতে বিশ্বব্যাপী সুপরিচিত যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়ালমার্ট 1962 সালে যাত্রা শুরুর 64 বছর পর রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের প্রথম খুচরা বিক্রেতা কোম্পানি হিসেবে ওয়ালমার্টের বাজার মূলধন ছাড়িয়েছে $1 লাখ কোটি। টানা 1 বছরে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে 26%। এতে এনভিডিয়া ও অ্যালফাবেটের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানির কাতারে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। পণ্যের মান আর সেবার মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার ভোক্তা বাজার তৈরি করতে পারাকে ওয়ালমার্টের উত্থানের বড় কারণ হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। এছাড়া গত 5 বছরে প্রতিষ্ঠানটির অনলাইন ভান্ডারে পণ্যের পরিমাণ 50 কোটি ছাড়িয়েছে। চালু হয়েছে 1 ঘন্টার ডেলিভারি সেবা। বাজারে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ওয়ালমার্ট প্লাস পরিষেবা চালুর পাশাপাশি বিজ্ঞাপন ব্যবসায়ও নাম লিখিয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির আয় বাড়ার কারণ হিসেবে বিজ্ঞাপন বিভাগের মুনাফাকেও সামনে এনেছেন বাজার বিশ্লেষকরা। কৃত্রিম বুদ্ধিমত্তাতে বড় অঙ্কের বিনিয়োগ করছে ওয়ালমার্ট, এমন তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান বিনিয়োগ কর্মকর্তা লুই নেভেলিয়ার। ক্রেতাদের কাছে সহজে পণ্য পৌঁছে দিতে অটোমেশনকে গুরুত্ব দিয়ে $1 বিলিয়ন খরচ করছে প্রতিষ্ঠানটি। আগামী কয়েক বছরেই কোম্পানিটির বাজার মূলধন $2 ট্রিলিয়ন পৌঁছাতে পারে বলে আশা ওয়ালমার্টের। অন্তরা সেন, সময় সংবাদ। যুক্তরাজ্যের স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনে কাজ করা কর্মীদের সম্মান জানালেন রাজা তৃতীয় চার্লস। সেন্ট জেমস প্যালেসে আয়োজিত সংবর্ধনায় যুক্তরাজ্যের 4 অঞ্চলের 350 জন কর্মী অংশ নেন। এ সময় সামাজিক সেবা, শিক্ষা, জনস্বাস্থ্য, প্রতিবন্ধী সহায়তার কাজ উঠে আসে গুরুত্বের সঙ্গে। রাজপরিবারের স্বীকৃতি পাওয়াকে বড় সম্মান হিসেবে দেখছেন অতিথিরা।
যুক্তরাজ্যের সেন্ট জেম প্যালেসে বিশেষ সংবর্ধনার আয়োজন করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। স্থানীয় কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তনে কাজ করা কর্মীদের ধন্যবাদ জানাতেই এই আয়োজন। অনুষ্ঠানে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের সামাজিক কর্মী, প্রধান শিক্ষক ও জনস্বাস্থ্য কর্মী সহ ৩৫০ জন অতিথি অংশ নেন। রাজা চার্লস ও রানী ক্যামিলা অতিথিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। ডাচেস ও এডিনবরো ও ডিউক অব গ্লস্টারও অনুষ্ঠানে যোগ দেন। নারী নির্যাতন প্রতিরোধ ও প্রতিবন্ধী সেবার কাজ বিশেষভাবে আলোচনায় আসে। এডিনবরো সিটি কাউন্সিলর ইউক্রেন সহায়তা সেবার ব্যবস্থাপক গ্যাভিন শার্প অনুষ্ঠানে অংশ নেন। ইউক্রেন যুদ্ধের সময় শহরে প্রতিক্রিয়ায় ব্যবস্থাপনার নেতৃত্ব দেন তিনি। শার্পের মতে, স্থানীয় পর্যায়ে এই কাজ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে এবং রাজ পরিবারের স্বীকৃতি পাওয়াকেও তিনি বড় সম্মান হিসেবে দেখছেন। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজার উত্তর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 23 ফিলিস্তিনির। উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও ত্রাণ সরবরাহে এক হয়ে কাজ করবে তুরস্ক মিশর। কাল ওমানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক, পরমাণু ক্ষেপণাস্ত্র মানবাধিকার ইস্যুতে আলোচনা চায় ওয়াশিংটন। কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে আগ্রহী তেহরান। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে মস্কো, কিয়েভ, ওয়াশিংটন ত্রিপক্ষীয় বৈঠক। ডোনেটস্ক থেকে সেনা সরাতে চাপ রাশিয়ার। আলোচনার মধ্যে রুশ হামলায় নিহত 7, আহত 15। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।